দ্বিতীয় ধাপের ১১৬ উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোর থেকেই লাইনে ভোটাররা। আমাদের কেন্দ্রের অবস্থা ভালো, ভোটাররা আসবে, পরিস্থিতি ভালো, দেখে তো সুষ্ঠু মনে হচ্ছে সবকিছু। মানে কোনো নিরাপত্তার খুব জোরদার আছে। আশা করি নির্বাচন শান্ত, সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবেই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি কাজল আব্দুল্লাহ। অন্যান্য শীর্ষ সংবাদ। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের লাশ হস্তান্তরে বিলম্ব। দেশে আনতে নিউজিল্যান্ডে যেতে পারবেন পরিবারের একজন, সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এবং তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনে দুধের শিশুসহ জেলখানায় ভোলার বিউটি বেগম। মিথ্যা মামলার বাদী এবং তদন্ত কর্মকর্তার বিচার দাবি। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় দেশের ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের হাটহাজারীতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। চলে যাচ্ছে তার কাছে। পার্থ। কাজল, আজকে চট্টগ্রামে দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখন আছি হাটহাজারী উপজেলার কাটিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে এবং এখানে আমরা এসে দেখেছি সকাল এই ঠিক ৮টায় ভোট শুরু হয়েছে। এবং এবার আমি জানিয়ে রাখি, এবার চট্টগ্রামে ৫টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলায়। তবে এর মধ্যে যে বিষয়টি হচ্ছে, ৭টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এর মধ্যে রাউজান এবং মিরসরাইয়ে যে ৩টি পদেই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ায় সেই দুটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে না। এবং যে ৫টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে শুধুমাত্র ফটিকছড়িতেই এই ফটিকছড়ি উপজেলায় এই ৩টি পদের মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে। এবং অন্য যে ৪টি উপজেলা রয়েছে সেখানে একটি একটি পদে ভোট অনুষ্ঠিত হবে। আমরা যে হাটহাজারী উপজেলায় রয়েছে এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে। এবং আমি যে সেন্টারটিতে আছি এখানে প্রায় ৩,৫৪৫ জন ভোটার রয়েছে, তার মধ্যে ১৮০০ পুরুষ ভোটার ও ১৭০০ মহিলা ভোটার রয়েছে। তবে সকাল থেকে আমরা আসলে যে বিষয়টি লক্ষ্য করছি, যেহেতু কিছুক্ষণ আগে ভোট শুরু হয়েছে, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি এখনও আমরা তেমনটি দেখতে পাইনি। তবে এখানে আমরা বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সাথে কথা বলেছিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের সদস্যদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে আসলে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে, তেমনটি তারা আশা করছে। যেহেতু ভোট শুরু কিছুক্ষণ হচ্ছে মাত্র, শুধুমাত্র ভোট শুরু হয়েছে, সেক্ষেত্রে ভোটকে কেন্দ্র করে সকল ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং যারা সম্মানিত ভোটাররা রয়েছেন তারা যাতে অনেকটা নির্বিঘ্নে এখানে ভোট প্রদান করতে পারে, সেজন্য কিন্তু আমরা দেখেছি সকল ধরনের ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন তারা আশা করছেন কিছুক্ষণের মধ্যেই ভোটাররা এখানে আসবেন এবং তাদের যে ভোট সেই ভোটটুকু তারা এখানে প্রদান করবে। এবং ভোটকে কেন্দ্র করে আমরা এখানে দেখেছি যত ধরনের ব্যবস্থা, সকল ব্যবস্থাই সম্পন্ন করা হয়েছে। এই যে ৫টি উপজেলায় প্রায় ১৩ লাখ ভোটার রয়েছে এবং এই ৫টি উপজেলায় ৪৯৫ জন প্রিসাইডিং অফিসার, ৩,৪৪১ জন সহকারী প্রিসাইডিং অফিসার আসলে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু কিছুক্ষণ আগেই ভোট শুরু হয়েছে, আমরা আশা করছি এবং যারা এখানের সম্মানিত ভোটাররা রয়েছেন তারাও কিছুক্ষণের মধ্যে এখানে আসবে এবং তাদের যে মূল্যবান ভোটটি রয়েছে সেই ভোটটি প্রদান করবে, সেটি আসলে সবাই প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত হাটহাজারী উপজেলা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের হাটহাজারী থেকে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের খবর জানাতে আমার সাথে যোগ দিয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস। সকালের সময়ে আরও থাকছে। আবারও অবস্থান বদলালেন ডাকসুর ভিপি নূর, চাইলেন সব পদের পুনর্নির্বাচন। আজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জনের ডাক।
ময়নাতদন্ত, আইনি প্রক্রিয়া সহ আনুষঙ্গিক বিভিন্ন কারণে ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের লাশ হস্তান্তরে বিলম্ব হচ্ছে। সোমবারই স্বজনদের কাছে লাশ হস্তান্তর শুরু হওয়ার কথা থাকলেও তা এখনও শুরু হয়নি। এদিকে ক্রাইস্ট চার্চে হামলায় নিহতদের স্বজনরা লাশ বুঝে নিতে নির্ধারিত স্থানে জড়ো হতে শুরু করেছেন। ওই ঘটনায় এখন পর্যন্ত 5 জন বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারিয়ার কাউন্সিলর শফিকুর রহমান অনু। কর্তৃপক্ষে ওরা এখানে কেউ নেই। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা চালিয়ে যাচ্ছেন এবং খুব দ্রুততার সাথে করছেন। এখানে পোস্টমর্টম করতে হচ্ছে, অনেকগুলি লিগ্যাল ফর্মালিটিজ কমপ্লিট করছে এবং ওরা যা মৃতদের নিকট আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করছেন। এই সমস্ত সবগুলি ব্যাপার নিয়ে একটু দেরি হচ্ছে। আমাদের জাকারিয়া ভুইয়া বলে একজন আমাদের বাঙালি ভাই, তাকে আমরা ট্রেস করতে পারছিলাম না, ওই লিস্টেও ছিল না, নামও ছিল না। যে মসজিদে এই গোলাগুলি ঘটনা ঘটছিল সেই মসজিদে ইমাম সাহেব ওনার আমাদের কাছ থেকে ওনার কিছু জাকারিয়া ভুইয়া সাহেবের ছবি নিয়ে শনাক্ত করেছেন যে উনি জাকারিয়া ভুইয়ার লাশ, আমাদের মধ্যে যে 5 জন নিখোঁজ ছিলেন তাদের প্রায় সবাইকেই মৃত। শিশুদের জন্য সুন্দর আগামী নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেকটি শিশুর সুস্থ বিকাশের পরিবেশ প্রয়োজন। জাতির পিতার 99তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এর আগে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাউদ্দিন রিয়ার ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে জানাচ্ছেন দেবাশিস রায়। মধুমতি পাড়ের এই শান্ত স্নিগ্ধ টুঙ্গিপাড়াতেই জন্মেছিলেন খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা জাতির পিতা শেখ মুজিবুর রহমান। 99 বছর আগে জন্ম নেয়া এদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির দিশারি শুয়ে আছেন এই মাটিতেই। জাতির পিতার 99তম জন্মবার্ষিকীতে তার সমাধিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গার্ড অব অনারে জানানো হয় সশস্ত্র সালাম। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে দলীয় প্রধান হিসেবেও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান সহ উপস্থিত সবাই মোনাজাত করেন দেশের শান্তি কামনায়। শোষণ আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে জাতিকে গ্লানিমুক্ত করে সাম্য, গণতন্ত্র আর শান্তির নিশ্চয়তায় যিনি প্রতিষ্ঠা করে গেছেন স্বাধীন সার্বভৌম সোনার বাংলা, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের চিরভাস্বর এই মহানায়ককে শুধু জন্মবার্ষিকীতেই নয়, শ্রদ্ধায় আর নৈবেদ্যে জাতি তাকে স্মরণ করবে প্রতিদিন, প্রতিক্ষণ। এরপর সমাধি চত্বরেই জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। উন্মোচন করেন গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিং এর লোগো, অসচ্ছল পরিবারের হাতে তুলে দেন সেলাই মেশিন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতির পিতার জীবনাদর্শ তুলে ধরে বলেন, 2020 থেকে 2021 সাল পর্যন্ত পালন করা হবে মুজিব বর্ষ হিসেবে। জানান, শিশুদের সুস্থ বিকাশে সরকার নানা মাত্রার পদক্ষেপ বাস্তবায়ন করছে। শিশুদের শিক্ষা, খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চা সর্বদিকে যেন তাদের পারদর্শিতা গড়ে ওঠে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে আধুনিক প্রযুক্তি, কম্পিউটার শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব আমরা তৈরি করে দিচ্ছি। জাতির পিতার দূরদর্শী নেতৃত্বের প্রসঙ্গ ধরে শেখ হাসিনা জানান, জাতিসংঘের 15 বছর আগেই শিশু অধিকার আইন প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু। 1974 সালে জাতির পিতা এই বাংলাদেশে শিশু আইন প্রণয়ন করেন, এমনকি তখনও জাতিসংঘ শিশু আইন করে নাই। কত দূরদর্শিতা ছিল তার সেই নেতৃত্বে। পরে জন্মবার্ষিকী উপলক্ষে কাব্য, নৃত্যগীতি ও ক্ষুদে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সকালের সময়ে আরো থাকছে। হারের স্মৃতি ভুলে সেমিফাইনালের জন্য প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দল। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও জয় পাওয়া সম্ভব, বলছে ছোটন শিশুরা। স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধভাবে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে,
তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল কেরানীগঞ্জের রোহিতপুরে ইস্পাহানী কলেজে উপজেলার প্রাক্তন ছাত্রলীগ আয়োজিত চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি ও উন্নত দেশের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনা যারা লালন করে তাদেরই বাংলাদেশ। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই, বাংলাদেশে সন্ত্রাসের কোনো স্থান নেই, বাংলাদেশে মাদকের কোনো স্থান নেই, বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। জাতির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশে কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজনৈতিকভাবে তাদেরকে পরাস্ত করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে রাজনীতি থেকে। বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবস্থা আমাদের ফিরিয়ে আনতে হবে। আবারও উপজেলা নির্বাচন প্রসঙ্গ। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুরের পীরগাছা উপজেলায় আছেন রিপোর্টার রতন সরকার এবং সিলেট সদর উপজেলায় আছেন রিপোর্টার আব্দুল আহাদ। প্রথমে যাচ্ছি রতনের কাছে। রতন, কাজল, পীরগাছা উপজেলা সদরে যে কয়েকটি আসলে কেন্দ্র রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কেন্দ্রই এই পীরগাছা ডিগ্রি কলেজ কেন্দ্রটি, যেটিতে আমরা এই মুহূর্তে রয়েছি। আমরা আসলে একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে শুরুতেই বেশ কিছু লোক আসলে ভোটার তারা লাইন দিয়ে দাঁড়িয়েছেন। এর আগে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি আরও 2-3টি লাইনে ভোটাররা ছিলেন। ভোটাররা আস্তে আস্তে ভোট দিচ্ছেন এবং আমরা দেখছি যে একজন মুরব্বী মানুষ তিনি ভোট দিয়ে ফিরলেন, তাকে আর একজন সহায়তা করছেন। আমরা যদি একটু লক্ষ্য করি যে এই অঞ্চলের মানুষ কিন্তু আসলে শ্রমজীবী মানুষ, তারা সকাল সকাল ভোটটি দিয়ে নিজের যে দৈনন্দিন কাজকর্ম আছে সেটিতে চলে যাবার চেষ্টা করেন। কিন্তু সে হিসেবেও যদি আমরা দেখি অন্যান্য বারের মতো কিন্তু ভোটারের উপস্থিতি খুব একটা যে আশাব্যঞ্জক বলবো সেটি বলা যাচ্ছে না। এখন কিছু সংখ্যক ভোটার এখানে উপস্থিত রয়েছেন। আমরা এ পর্যন্ত আসলে মহিলা যে ভোটার সেই বুথগুলোতে, আমরা সেই কেন্দ্রগুলোতে গিয়ে দেখেছি আসলে মহিলাদের উপস্থিতিও খুব একটা আশাজনক নয়। তবে সংশ্লিষ্ট যারা আছে তারা বলছেন যে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আসলে ভোটারের উপস্থিতি এখানে বাড়তে পারে। এবং আমরা এটি একটি কেন্দ্র, এই কেন্দ্রটিতে ভোট গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা যারা তারা সবাই উপস্থিত রয়েছেন, কিন্তু এখানে ভোটারের উপস্থিতিটা কিরকম সেটি একটু জানতে চাই। এ পর্যন্ত কতজন ভোট দিয়েছে? এ পর্যন্ত আমরা এখানে 13 জন ভোট দিয়েছেন, 13 জন ভোটার। আচ্ছা, আমরা যেটি পেলাম এই কেন্দ্রটিতে এ পর্যন্ত 13 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তো আমরা সিলেটের খবর জানতে চলে যাচ্ছি আহাদের কাছে। হ্যাঁ রতন, সারা দেশের মতো সিলেটেও শান্তিপূর্ণভাবে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি সিলেট সদর উপজেলায়। এই উপজেলার আমি বর্তমানে টুকের বাজারের একটি ভোট কেন্দ্রে আছি। এখানে 2টি কেন্দ্র এই স্কুলে আছে এবং এই কেন্দ্রে মোট ভোটার প্রায় 7,000-এর মতো। এবং দেখেছি আমরা সকাল 8টা থেকেই যথাসময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটাররা একজন একজন করে ভোট দিতে আসছেন। আমি কথা বলেছিলাম ভোটারদের সঙ্গে, তারা বলেছেন যে ভোট দিতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। যদিও দেখতে পাচ্ছেন যে ভোটারের উপস্থিতি অনেকটাই কম। এর একটি কারণ আছে, জানেন যে সিলেটের মানুষ ঘুম থেকে কিছুটা দেরিতে ঘুম থেকে উঠে। হয়তো আশা করা হচ্ছে 10টার পরে ভোটারদের উপস্থিতি বেড়ে যাবে। এবং আমি আগে বলেছিলাম যে এই সদর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে
11 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলাটি হলো একেবারে সিলেট শহরের কাছাকাছি, অর্থাৎ শহরতলি বলা হয় এই উপজেলাকে, এবং একেবারে সিলেট সিটি কর্পোরেশনের পাশাপাশি উপজেলা এবং অনেকটা শহরের সুযোগ সুবিধাই এই উপজেলার মানুষ ভোগ করেন। 8টি ইউনিয়নে গঠিত এই উপজেলা এবং এখানে মোট ভোটার হলেন 2,19,335 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 1,12,712 জন এবং নারী ভোটার 1,66,023 জন। এর আগেও আমি বলেছিলাম আপনাদেরকে যে এই দফায় সিলেটের 12টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যদিও সিলেটের 13টি উপজেলা, একটি উপজেলায় এর আগে 2 বছর আগে ভোট অনুষ্ঠিত হয়েছে, এবার 12টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সবগুলো উপজেলায় আমি খবর নিয়েছি যে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট নেওয়া হচ্ছে। এই ছিল আমার হাতে সবশেষ খবর। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে আমাদের সাথে রংপুর ও সিলেট থেকে যোগ দিয়েছিলেন রতন সরকার ও আব্দুল আহাদ। সাংবাদিক ও ভাওয়াইয়া গানের শিল্পী শফিউল আলম রাজার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর পল্লবী এলাকায় তার ভাড়া বাসা ও গানের প্রতিষ্ঠান কলতান সাংস্কৃতিক একাডেমির একটি কক্ষ থেকে শফিউল আলম রাজার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবারের সদস্যদের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তারা জানান, দুপুরের দিকে বাড়ির গৃহকর্মী দরজায় ধাক্কাধাক্কি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক ও আশপাশের লোকজনকে খবর দেন। পরে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। রাতে পল্লবীর মসজিদুল আমান ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার 2 দফা জানাজা অনুষ্ঠিত হয়। আজ তার জন্মস্থান কুড়িগ্রামে চিলমারিতে 3য় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে রাজাকে। কয়েকদিন আগে অসুস্থ হয়েছিল, বুকে ব্যথা উঠেছিল, তারপর উনি ডাক্তার দেখাচ্ছে, তারপর ভাবছেন যে একটু সুস্থ। ওনার স্বপ্ন ছিল চিলমারিতে উনি একটা স্কুল দেবেন। আমি চেষ্টা করবো ওনার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য, ওনার ভাই হিসাবে। আমি বাংলাদেশের যে কালচারাল মন্ত্রণালয় আছে তারা যদি হেল্প করে, আমরা হয়তো শফিউল আলম রাজাকে পাবো না, কিন্তু শফিউল আলম রাজার জন্য এই যে আশা বা এই যে আকাঙ্ক্ষাটা ছিল, এটা যেন আমরা এস্টাবলিশ করতে পারি। এক্সটার্নাল কোনো ইনজুরি তার গায়ে নেই, হয়তো তার দীর্ঘদিন মনে হয় উনি রোগে ভুগছিলেন। ওনার পরিবারের সদস্যরা যেটা জানালো, মানে হার্টের প্রবলেম আছে ওনার। এখন পর্যন্ত আমাদের কাছে সন্দেহ করার মতো কোনো তথ্য নেই। খুব জোর দিয়েই বলছে ওনার পরিবারের সদস্যরা যে না, তার কোনো শত্রু নেই এবং তার কিছু হতে পারে না, এটা তার স্বাভাবিক মৃত্যুই তারা দাবি করছে। অপরাধ না করেই জেলে, এমন ঘটনা বেড়েই চলেছে। এবার বিনা অপরাধে কোলের শিশুকে নিয়ে জেল খাটতে হলো ভোলার বোরহান উদ্দিনের বিউটি বেগমকে। গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে স্বামী শ্বশুরসহ 7 জনের সঙ্গে বিউটি বেগমকেও আসামি করে এক প্রতিবেশী। ঘটনাস্থল দেখানো হয় ঢাকার লালবাগ। তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনের কারণে কোলের শিশুকে নিয়ে জেলের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় বিউটি বেগমকে। তিনি বিচার চান মিথ্যা মামলার বাদী এবং তদন্তকারী কর্মকর্তার। বিচার কি মিলবে? বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। গ্রামের সহজ সরল পরিবেশে বেড়ে ওঠা নারী বিউটি বেগম। আইনের মারপ্যাচ সম্পর্কে তার নেই কোনো ধারণা, তবুও ভাগ্যের নির্মম পরিহাস তাকে নিয়ে আসে 4 দেয়ালের বদ্ধ কারাগারে। আদালতের আদেশে জামিন পেয়ে মুক্ত হলেও মিথ্যা মামলার দংশন যেন আর সইতে পারছেন না নিরপরাধ শিশুর মা বিউটি বেগম। জমির ব্যাপারে আমি কিছু জানি না। আমি আমাকে বাড়িতে আসছিলাম, বিকালে গেছি, রাত্রের 2টা বাজে ফুলে যে আমাকে ধরে লইছে। 3 বছরকার বাচ্চা শুদ্ধ আমার আনছে, আমি অনেকটার বিচারছি আমার কেন আনছে। একই মামলায় আটক বিউটি বেগমের স্বামী হারুন জামিন পেয়ে সময় সংবাদকে জানান, হয়রানি করতেই ঢাকার একটি ঠিকানা ব্যবহার করে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের প্রতিবেশী। ফ্যামিলিতে যে কজন লোক আছে সবার নামে মামলা দিয়া হয়রানি করতেছে এবং এই পর্যন্ত 6টা মামলা দিছে। আমরা ঢাকা কোথাও থাকিও না, আর এই বিষয়ে জানি না। রাত্রে আমাদের বাসা দেওয়া ঘরের দরজা ভাঙ্গিয়া ও সহকারে আমার ঘরে জোরপূর্ব নিয়েছে। আমার 3 বছরের একটা বাচ্চা সহকারে থানায় আনছে, তার থেকে কোর্টে নিতে জেলখানে রাখছে। এর বাচ্চা এনে আছে, বাচ্চা মারধরের অভিযোগ এনে গত বছরের 4 আগস্ট করা মামলায় ঘটনাস্থল দেখানো হয় রাজধানীর লালবাগ রোডের 165 নম্বর বাসার সামনের রাস্তায়। এছাড়া আসামিদের ঠিকানা দেখানো হয় রাজধানীর নবাবগঞ্জ বাজারের পাশে 202 নম্বর বাসায়। তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই গোলাম রব্বানির দেয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখিত বাদী, আসামি ও ঘটনাস্থলের ঠিকানায় গিয়ে দেখা যায় এটি অন্য মানুষের ঠিকানা। এটা মোস্তফা চাচাগো বাসা, এখানে কোনো ভাড়াটিয়া থাকে না। বিল্লাল, রাসেল,
হারুন তারা একজনকে ধরে মারধর করে, এরকম কোনো ঘটনা শুনছেন? আমি তো শুনি না, দেখিও নেই। আমরা দোকানে বসে থাকি, বাইরে বসে থাকি, আমার লগে দেখা সাক্ষাৎ হইতো না, এই নামে তো এনের কোনো লোক নাই। মামলায় তদন্ত রিপোর্ট সম্পর্কে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে তদন্ত কর্মকর্তার সাথে কথা হয় সময় সংবাদের। ওইরকম বড় ধরনের কোনো মামলাও না, ওইরকম হলে কোর্টে মামলা খারিজ হয়ে যাবো, সাক্ষ্য প্রমাণ না দিতে পারলে মামলা শেষ। শেয়ার মামলাগুলো তো প্রমাণ করার মূল দায়িত্ব হলো, সাক্ষ্য প্রমাণের মূল দায়িত্ব হলো কোর্টে বাদী। জি, আমরা প্রাথমিক তদন্তটা করে দেই। ভুয়া ঠিকানা ব্যবহার করে মামলা দেয়া এবং ভুল তদন্তের ফলে নিরীহ মানুষকে হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। কিছু প্রভাবশালী মহল ভুয়া ঠিকানা ব্যবহার করে বিজ্ঞ আদালতে এসে মামলা করে, আদালত সেটা ঘটনা ন্যায় বিচারের স্বার্থেই আদালত সেটা তদন্তে পাঠায়, কিন্তু এখান পুলিশ ওই রকম বাদীদের সাথে যোগসাজশ করে এই সমস্ত মামলার প্রতিবেদন দেয়, তখন আদালত পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে এটা কগনিজেন্স নেওয়া যায়। এই সমস্ত ঘটনার সাথে যারা করে তাদের বিচার হওয়া উচিত। মিথ্যা ঠিকানা ব্যবহার করে হয়রানিমূলক মামলার বিষয়ে জানতে চেয়ে বাদী আলী হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায় তার মুঠোফোন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ের জামাই ডাক্তার রাজন কর্মকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল ভোরে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যু রহস্যের জট খুলতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে রাজনের পরিবার। রাজধানীর স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার রাজন কর্মকারকে হাসপাতালে নিয়ে আসেন তার শালিকা। এরপর হাসপাতালে আসেন স্ত্রী ডাক্তার কাবেরী মজুমদার। হাসপাতালে আনার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনের পরিবারের অভিযোগ, মৃত্যুর আগেও রাজনের স্ত্রী ফোনে রাজনের মায়ের সঙ্গে অসংলগ্ন কথা বলেছিলেন। তাদের ধারণা রাজন হত্যাকাণ্ডের শিকার। সুষ্ঠু তদন্ত হোক, এই সুষ্ঠু তদন্ত হওয়ার জন্যই আমরা মানে এতক্ষণ ডিলে হয়েছে, অন্য কোনো কারণ না। আর মৃত্যুর কারণ তো আমরা তো এখনো দেখি নাই, বা ডক্টর রিপোর্ট দিবে, বা যদি পোস্টমর্টম করানো হয় পোস্টমর্টম রিপোর্ট দিবে, যা আসবে তখন তাই মেনে নিবে সবাই। রাজনের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। মৃত্যু রহস্যের জট খুলতে ময়নাতদন্ত করার দাবি জানান তারা। খবর পেয়ে ছুটে এসেছি স্কয়ার হাসপাতালে এবং আমার দীর্ঘক্ষণ আমরা কাটিয়েছি। আমাদের কাছে এটা সুস্পষ্টভাবে অনুমান হচ্ছে যে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা অপমৃত্যু। তার হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। আগে কি হার্ট অ্যাটাকের কোনো সিমটম না, আগে কোনো সিমটম ছিল না এবং তার অন্য কোনো কোমরবিডও তেমন ছিল না। আসলে এর আগেও ওর একটা হিস্ট্রি অফ ইনজুরি নিয়ে সে হসপিটালাইজড ছিল দীর্ঘদিন, প্রায় 1 সপ্তাহ, এবং ওই সময় তাকে হসপিটালে আইসিইউতে ভর্তি করা লেগেছিল। ইনজুরিটা এতই মারাত্মক ছিল এবং তার সারা শরীরে ইনজুরির ক্ষত ছিল। মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের সাথে কথা হলো, উনি বলছেন যে এটা ওনার কোনো ধরনের কোনো আপত্তি নেই। রাজন কর্মকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক। তার স্ত্রী কাবেরী মজুমদারও একই হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে। আফজাল হোসেন। আবারও অবস্থান বদলালেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। এবার ডাকসুর সব পদে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নির্বাচনের সময় বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের পদত্যাগেরও দাবি জানান নূর। 5 দফা দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনেরও ডাক দেন তিনি। আমরা আপনাদের কাছ থেকে আহ্বান জানাবো, সামগ্রিক স্বার্থে আমরা সকলকে নিয়ে আন্দোলনটি করতে চাই এবং আমরা চাই ছাত্রদের অধিকারটা পুনঃপ্রতিষ্ঠিত হোক। কর্মসূচিটি আবার বলছি, ক্লাস পরীক্ষা বর্জন থাকবে এবং সকাল 11টায় রাজু ভাস্কর্যে সমবেত হয়ে আমরা ভিসির কার্যালয়ে অভিমুখে অবস্থান করব। এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা যারা বিভিন্ন বিতর্কিত ভূমিকা রেখেছে তাদের পদত্যাগ করে নির্বাচন পুনরায় দিতে হবে, যেখানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নির্বাচনে যারা জয় হয়েছে তাদেরকে ডেকেছেন, তার প্রতি সম্মান শ্রদ্ধাবোধ থেকে আমরা সেখানে গিয়েছি। আমি তার নজরে এটি এনেছি যে এই নির্বাচনে অনিয়ম হয়েছে, ছাত্ররা সেটির সমাধান চাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের একটি হলে তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতক উদ্ধার ও হাসপাতালে নেয়ার পর মৃত্যুর ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল প্রভোস্টের দাবি, সন্তান জন্মদানকারী ছাত্রী সবসময় চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখায় সন্তান সম্ভব হওয়ার বিষয়টি নজরে আসেনি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফজিলাতুন্নিসা মুজিব হলের এক শিক্ষার্থীকে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হলের একটি কক্ষের তালাবদ্ধ ট্রাঙ্ক থেকে নবজাতকটি উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটির মৃত্যু হয়। তার যে আম্বিলিকাল যে কর্ডটা আছে এটা ছেঁড়া ছিল, আমরা সাথে সাথে দেখার পরে এটাকে আম্বিলিকাল কর্ডটাকে আমরা ক্ল্যাম্প করি এবং কি হচ্ছে মানে পুরো শরীর পরিষ্কার করি এবং অক্সিজেন নিয়ে করি। হ্যাঁ, তো দেখার পরে দেখলাম যে নবজাতকের যে ব্রিদিং একটু ডিফিকাল্টি ছিল, তখন আমরা একটু সিপিআর দিই। হ্যাঁ, সিপিআর দিয়ে আমরা সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য আমরা হচ্ছে যে যখন দেখলাম অন্তত একটু স্টেবল হয়েছে তখন আমরা হচ্ছে এটাকে এনামে পাঠিয়ে দিই আর কি। এ ঘটনা তদন্তে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল সুপার এবং ওই রুমের ছাত্রীরা যেটা আমাকে জানালো যে স্যার সে এমনি একটু তার স্বাস্থ্য একটু ভালো, আর সে সবসময় সোয়েটার এবং চাদর পরে থাকতো, যার জন্য তাদের মানে নিকট এটা কখনোই বোধগম্য হয় নাই যে সে প্রেগনেন্ট অবস্থায় আছে। তদন্ত কমিটি গঠন করেছি। রাবিয়া খাতুন তানিয়া আমাদের আবাসিক শিক্ষক, তাকে নেতৃত্বে 10 দিনের মধ্যে তদন্ত শেষে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে এবং তদন্তের ভিত্তি প্রতিবেদনের ভিত্তিতে আমরা আমাদের হল কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে নিয়ম আছে, শৃঙ্খলা বিধি আছে, সেই বিধিতে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। সময় সংবাদ, সাভার। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনতে চাইলে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মন্ত্রী জানান, এরপর থেকে ক্রিকেটাররা যে দেশেই যাবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আগে যাচাই করে দেখা হবে। আমরা কয়েকটি নাম্বার পেয়েছিলাম, আগে আমাদের বলেছিল যে নাম্বার 4, কিন্তু এখন শুনতেছি যে 8-এ পৌঁছেছে। কিন্তু আমার মিশন এখনো কোনো রিপোর্ট এখনো দেয়নি। ক্যানবেরা 2জন আমাদের কর্মকর্তা, তারাও এখন একা আছেন, যাতে কোনো ধরনের সহায়তা দরকার হলে আমরা সেটা প্রোভাইড করব। এবং আমরা একটা হিসাব নিকাশও করেছি যে কত টাকার যদি যারা দেশে লাশ নিয়ে আসতে চান সেগুলো আমরা এগুলো প্রোভাইড করব। আমরা যখন আগামীতে আমাদের খেলোয়াড়দের পাঠাবো, আমরা যেখানে তারা যাবেন তার আগে সিকিউরিটি রেকিং করার জন্য একটা ব্যবস্থা চিন্তা ভাবনা আমরা করছি। বিশ্বের বিভিন্ন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে পশ্চিমবঙ্গের বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে কলকাতা উপদূতাবাস। এছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দুবাই, কুয়েত, সৌদি আরব সহ অনেক দেশে। প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কলকাতায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মদিন উদযাপন করা হয়। রোববার সকালে বাংলাদেশ উপ হাই কমিশনের উদ্যোগে জাতির জনকের আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর স্মৃতিকক্ষে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপ হাই কমিশনার তৌফিক হাসান সহ উপদূতাবাসের কর্মকর্তারা। শ্রদ্ধা জানান কলকাতায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও। আজকের দিনটি উপলক্ষে বাংলাদেশ সহ পৃথিবীর সব শিশুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বঙ্গবন্ধুর উপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের উপর স্থিরচিত্র প্রদর্শনী, এভাবে আমরা এবারের জন্ম উৎসব পালন করছি। দুবাই বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। কনসাল জেনারেল ইকবাল হোসেন খানের সভাপতিত্বে ও শ্রম সচিব ফকির মোহাম্মদ মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্রের প্রদর্শনী এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান স্পিকার। সমগ্র বিশ্বে নিজেদের আত্মপরিচয় বলিয়ান একটি জাতি হিসেবে যিনি প্রতিষ্ঠা করে গেছেন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। সবসময় তার জীবনের লক্ষ্য এবং লক্ষ্য ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, এবং সেই কাজ অসমাপ্ত সেই কাজটি করে যাচ্ছেন তার কন্যা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। সৌদি আরবের রিয়াদে যথাযথ মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দূতাবাসের কর্মকর্তারা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দূতাবাস অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় জাতির জনকের জীবনী অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত গোলাম মসিহ। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে কুয়েতেও। বাংলাদেশ দূতাবাস আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। রাষ্ট্রদূত এস.এম. আবুল কালামের সভাপতিত্বে প্রধান কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাইয়াজ আহমেদ, সময় সংবাদ। নেপাল ম্যাচে স্মৃতি ভুলতে সেমিফাইনাল নিয়েই ভাবছে বাংলাদেশ। কঠিন হলেও সেমিফাইনাল জিততে দৃঢ় প্রতিজ্ঞ লাল সবুজ প্রতিনিধিরা। আগের ম্যাচের ভুল নিয়ে কাজ করে পরের ম্যাচে দল মাঠে নামবে বলে জানিয়েছেন ফুটবলাররা। নেপালের বিরাটনগর থেকে রতন মজুমদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নোমান আবদুল্লাহ। ম্যাচ খেলে ক্লান্ত বাংলাদেশ, ম্যাচ হেরে হতাশাগ্রস্ত। এদিন তাই হালকা স্ট্রেচিং, সবচেয়ে জরুরি মনোবল ফেরানো। তাই অনুশীলনের চেয়ে গেম প্ল্যানেই বেশি মনোযোগী সবাই। এদিন টিম হোটেল ছেড়ে বেরোয়নি কেউ, হোটেলেই হালকা হাঁটাচলা আর সুইমিংয়ে কাটিয়েছেন সবাই। কোচ কিংবা ফুটবলাররা বলছেন পরের ম্যাচের দিকে তাকিয়ে সবাই। তারপরও ঘুরে ফিরে আসে নেপালের বিপক্ষে ম্যাচে হারের কথা, চলছে কাটা ছেড়াও। গতকালকে আমাদের ছোটখাটো মিস্টেকের কারণে আমরা গোল খেয়েছি, তো আমরা আমাদের আরো অভিজ্ঞতা হয়েছে ওদের সাথে খেলে। আমরা পরবর্তী ম্যাচ ওই ভুল ত্রুটিগুলো শুধরায় আমরা পরবর্তীতে আরো ভালো খেলার চেষ্টা করব। প্রথম ৩০ মিনিটের পর দেখবেন মেয়েরা ম্যাচে ফিরেছে। বাতাস আমাদের পক্ষে ছিল না, বয়সে আমরা পিছিয়ে ছিলাম। সবকিছু মিলিয়ে আসলে দিনটা আমাদের ছিল না। সেমিফাইনালের প্রতিপক্ষ ভারত, সাফে যারা আগে কখনোই হারেনি, তাদেরকেই এবার হারাতে চায় বাংলাদেশ। স্ট্র্যাটেজিক ডিরেক্টর বলছেন ভারতকে হারানোর সামর্থ্য আছে মেয়েদের। আমার মনে হয় এবারের আসরের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ নেপাল। কৌশলে ওরা ভারতের চেয়েও এগিয়ে। ভারতকে নিয়ে আমরা বেশি কিছু ভাবছি না। আমাদের দলে বেশ কিছু দারুণ ফুটবলার আছে, ওদেরকে হারানোর মতো সামর্থ্য আমাদের মেয়েদের আছে। আমাদের যেহেতু আরো 3 দিন সময় আছে, তো আমরা আজকে আমাদের রিকভারি দিন, অনেকে ব্যথা পাইছে, ওই রিকভারি আজকে করবে। তো কালকে থেকে আমরা প্র্যাকটিসে যাব। তো প্র্যাকটিসে স্যারেরা আমাদের ডিফেন্স নিয়ে কাজ করবে, অ্যাটাক নিয়ে কাজ করবে, মিডফিল্ডার নিয়ে কাজ করবে, সবকিছুতে নতুন পরিকল্পনা। সামনে যে ম্যাচ আছে আমাদের ইন্ডিয়ার সাথে, ওই ম্যাচে আরো এফোর্ট দিয়ে খেলার চেষ্টা করব। ফুটবলাররা সারাদিন হোটেল ছেড়ে বের না হলেও বের হয়েছে টিম ম্যানেজমেন্ট। স্টেডিয়ামে গিয়ে দেখেছে ভারত শ্রীলঙ্কার ম্যাচ। প্রতিপক্ষের বিপক্ষে ছক কষে পরিকল্পিত ফুটবল খেলতে চায় মেয়েরা। নোমান আবদুল্লাহ, সময় সংবাদ, বিরাটনগর, নেপাল। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্বিতীয় ধাপের ১১৬ উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতি এখন পর্যন্ত কম। ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের লাশ হস্তান্তরে বিলম্ব। দেশে আনতে নিউজিল্যান্ডে যেতে পারবেন পরিবারের একজন, সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। এবং তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনে দুধের শিশু সহ জেলখানায় ভোলার বিউটি বেগম। মিথ্যা মামলার বাদী এবং তদন্ত কর্মকর্তার বিচার দাবি। এ ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।